পুরোহিত মহাশয়, আজ অনেক রাত হয়ে গেছে, এখন আর আপনাকে বাড়ি যেতে হবে না। রায় গোস্বামী হেসে উত্তর দিলেন, কি আর এমন রাত? এখন না হয় 10টার কাছাকাছি, আর যতই রাত হোক না কেন আমাকে বাড়িতে যেতে হবে। তোমাদের মা ঠাকুরন একা আছেন, ছেলেটিও নেই। তাহলে চলুন, আমরা একটু এগিয়ে গিয়ে দিয়ে আসি। না না, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি একা যেতে পারব। তোমরা বরং আমার ফলচাল এগুলো বেঁধে দাও, যাতে খুলে না যায়। আমি বামুন পুজো করি, ভগবানের নাম নিয়ে ব্যস্ত থাকি, আমার কে আর শত্রু থাকবে? বিমলপুরের কালী উৎসব কমিটির ছেলেগুলো আর কোনো মন্তব্য করল না। রায় গোস্বামীর ফল মূলের বোঝকাটা শক্ত করে বেঁধে দিল। ডান হাতে বড় বোঝকাটা ঝুলিয়ে বাম হাতে টর্চ আর একটা ফড়া নিয়ে গোস্বামী রওনা হলেন। রাত অন্ধকার, তার উপর আবার আকাশে মেঘ আছে। আগে তিনি লক্ষ্য করেননি। পাওনা একটু বেশি পাওয়ার জন্য তিনি আকাশটা কেমন দেখতে ভুলে গেছেন। বিমলপুর থেকে আঁচলপুরের মধ্যে একটা খুব বড় মস্ত একটা ফাঁকা মাঠ। রাস্তা ও তেমন একটা সুবিধার নয়, জল পড়লেই খুব পিছলে আর গর্ত হয়ে যায়। তার উপর রাস্তায় ছোট ছোট পাথরে ভরা। কিন্তু গোস্বামীর কাছে রাস্তাটি চেনা। প্রতিদিন না এলেও রাস্তার প্রতিটি স্থানের খাল, গর্ত, উঁচু নিচু তার প্রায় চেনা হয়ে গেছে। টর্চের আলো না থাকলেও তার অন্ধকারে পথ চলতে কোনো অসুবিধা হয় না এই রাস্তায়। পুরোহিত রায় গোস্বামী এইটুকু সম্বল নিয়ে পথ চলতে শুরু করলেন। অনেকটা রাস্তা, বোঁচকাটা ও ভারী কম নয়। মনে বললেন, একটা ভারী জানলে আগে ছেলেগুলোকে দিয়ে যেতে বলতাম। সারাদিন না খাইয়া তার উপর এই ভারী বোঝা। একটুখানি যাওয়ার পর আর পারছেন না বলে বোঁচকাটি রাস্তায় নামিয়ে একটু বসতেই আকাশ থেকে ঝাঁপ করে মেঘ নামল। ঝরঝর করে মেঘের পানি পড়তে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই গোস্বামীর সারা শরীর আর বোঁচকাটা ভিজে গেল। মাঘের শীতে ওনার শরীর থরথর করে কাঁপতে শুরু করল। মেঘ ছাড়াবার কোনো পূর্বাভাস না লক্ষ্য করে বোঁচকা তোলে রওনা দিতে মনস্থ করলেন। কয়েক পা বাড়ানোর পর হাত ভেরিয়ে গেল। না, আমার পক্ষে সম্ভব নয়, একটু দাঁড়াই। সামনে একটা বটগাছ দেখে তার নিচে একটু দাঁড়ালেন গোস্বামী তার বোঁচকাটি নিয়ে। মেঘ শেষ হোক, তারপর না হয় যাব। হঠাৎ পিছন থেকে কে বলল, আমাকে একটু মাংস দেবেন। দ্বিতীয় পরবর্তী পর্ব আসছে, ততক্ষণে সঙ্গে থাকুন।